নমস্কার, আমি পারাদীপ। আজ চলে এসেছি নেতা নয় জনতা নিয়ে বালুরঘাটে। উত্তরবঙ্গের বালুরঘাট এমন একটা আসন যে আসনটা একটা সময় এসসি রিজার্ভ ছিল। 2009 সাল থেকে এই আসন হয়ে যায় ফ্রি কনস্টিটিউয়েন্সি, আর তখন থেকেই এই আসনের চরিত্র বদল হতে শুরু করে। এবার বালুরঘাট আসনে প্রায় 13 লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সামনেই লোকসভা ভোটের প্রাক্কালে এলাকার মানুষ, স্থানীয় বাসিন্দা, স্থানীয় ভোটার তারা তাদের কথা বলবেন। এবং এই মুহূর্তে বালুরঘাটে 2024 নির্বাচনে ত্রিমুখী লড়াই। আর এই ত্রিমুখী লড়াইতে যেমন একদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির সুকান্ত মজুমদার, আর এক সময়ের যে বাম দুর্গ বলা হতো বালুরঘাটকে, সেই আরএসপির জয়দেব সিদ্ধান্ত। আমি বালুরঘাট সম্পর্কে আরও দু চার কথা বলবো, কিন্তু এই মুহূর্তে সরাসরি চলে যাব এখানে যারা রয়েছেন তাদের কাছে। সামনে তো একটা নির্বাচন, ভোট তো দেবেন নাকি? তো কি কি ইস্যুতে ভোট দেবেন? ইস্যু হচ্ছে কর্মসংস্থান, গ্রামীণ গরিব মানুষের ক্ষেতমজুর যাদের তাদের এনরেগা কাজের দাবি, এবং আমাদের পশ্চিমবাংলায় যে ধরনের দুর্নীতি আজকে বর্তমান সরকার এই 11 বছর 12 বছর ধরে চালিয়ে গেছে তার বিরুদ্ধে, এবং দেশের সরকার যেভাবে আমাদের রাজ্য এবং গোটা দেশে বাইনারি করে ধর্ম এবং জাতপাতের নাম করে, আর সর্বশেষে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে আইন তৈরি করে মানুষকে ধোঁকা দিয়ে, পিছন দরজা দিয়ে ইলেকট্রাল বন্ডের নাম করে এবং পিএম কেয়ার এবং ডিয়ার লটারির নাম করে যেভাবে তোলা আদায় করেছে এই দুই সরকার, তার বিরুদ্ধেই আমরা আজকে ভোট দেওয়ার জন্য চেষ্টা করব। সামনে একটা নির্বাচন, লোকসভা নির্বাচন, দেশের ভোট, কেন্দ্রের ভোট, তো কি কি ইস্যুতে ভোট দেবেন? কেন্দ্রের যে সরকারটা চলছে আমরা সেটাকে বলছি একটা জুমলা সরকার। তার কারণ এর আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল যে বছরে 2 কোটি চাকরি দেবে প্রতি বছরে, আমরা সেটা দেখতে পাইনি। তারা বলেছিল যে প্রত্যেকটা লোকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবে, কারো অ্যাকাউন্টে 1 পয়সা ঢোকেনি। এই ধোঁকাবাজির বিরুদ্ধে আমাদের লড়াই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছেছে আর কি, সেই উন্নয়নকে সামনে রেখে আমাদের ভোটটা চলছে। এই মূলত এই ভোটটা হচ্ছে দেশের ভোট। দেশ কিভাবে শক্তিশালী হবে সেই নিরিখে, যে শক্তিশালী দেশ গড়ার লক্ষ্যে, এবং ভারতকে যেভাবে অর্থনৈতিক দিক থেকে ভারত আজকে বিশ্বের যে জায়গায় পৌঁছেছে, যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন নীতি, অর্থনৈতিক নীতিকে সামনে রেখে আমরা চাই না যে আমাদের এখানে আবার সেই ধর্ম নিয়ে যুদ্ধ চলুক। আমরা ধর্মের নিরিখে না, আমরা কর্মের নিরিখে ভোটটা দিতে চাই। তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত আমাদের কর্ম করেছে, তাতে বিশেষ করে আমাদের মহিলাদের জন্য, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে যারা মিড ডে মিলে রান্না করে তাদের, তারপরে যারা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার ভাইরা, তাদের জন্য যে সমস্ত যে বাজেটে যে সব উন্নয়ন করে যাচ্ছে, আমরা তার নিরিখেই ভোটটা দেব। কর্মসংস্থান, এবারের নির্বাচনে কর্মসংস্থান, অবশ্যই এখানে যারা রয়েছেন তাদের অনেকে যুব রয়েছেন, এবং যুবক সমাজ বা অল্প বয়সী যারা রয়েছেন, পড়াশোনা শেষ করে একটা সময় তো লেখাপড়া শেষ হওয়ার পরে চাকরি বাকরি করতে হবে, কর্মসংস্থানের দিকে এগোতে হবে। সত্যি আমাদের দেশে বা রাজ্যে, আমাদের এলাকায় কর্মসংস্থানের কি হাল? সামনে তো ভোট, কর্মসংস্থান যে অবস্থায় রয়েছে, কি মনে হয় ভোট দেওয়ার সময় এগুলো মাথায় থাকবে? অবশ্যই। সব থেকে আমি নিজে বেকার, আমি নিজে কাজ করি, ও দোকান আছে, হ্যাঁ, কেউ ডাকলে অনলাইনে কাজ টাজ করি। আমি একজন বেকার। আমি 2009 সালে গ্র্যাজুয়েশন পাস করার পর প্রথম এসএসসিতে বসি 10 সাল, তারপরে 11-র পর থেকে যখন প্রস্তুতি নিতে শুরু করলাম যে এসএসসিতে বসবো, চাকরি পাবো, তারপরে তো এসএসসি স্বপ্ন হয়ে গেল। তাছাড়াও দেখলাম যে রেলে যে পরিমাণ নিয়োগ হতো, রেলে 1 লাখের 1.5 লাখের উপরে শূন্যপদ ভ্যানিশ করে দিচ্ছে। এবার দেখছি যে প্রধানমন্ত্রীও কর্মসংস্থানের কথা বলে না, 2 কোটি চাকরির বছরে বছরে ভাওতা মেরে দিল, আর রাজ্যের সরকারও যে বলেছিল 2 লক্ষ করে বছরে চাকরি, তারও ভাওতা মেরে দিল। সুতরাং এখন আমরা দেখছি যে আমাদের মতো বন্ধুরা যারা কলকাতার ধর্ণা দিচ্ছে বছরের পর বছর, তাদের যা অভিজ্ঞতা খুবই খারাপ। কর্মসংস্থান সব থেকে বড় ইস্যু আমাদের কাছে, কারণ আমাদের এই মুহূর্তে কাজ চাই। আমার একটাই প্রশ্ন ওই দাদার কাছে, ওই দাদা নিজেও কিন্তু গঙ্গারামপুর গার্লস হাই স্কুলে চাকরি করে, আমি যতদূর জানি। তো তিনি নিজে কর্মসংস্থানের কথা বললেন, ঠিক আছে, সবই ঠিক আছে। আপনারা দেখবেন যে পশ্চিমবাংলায় চাকরি হয়েছে কিনা এতদিনে। আর মোদী সরকার কি বলেছিল, বছরে 2 কোটি চাকরি দিয়েছে। উনি একজন বড় এপ্রিল ফুল বানানোর মাস্টার। কেন্দ্রীয় সরকার হচ্ছে আমাদের মাদার ডিপার্টমেন্ট, ওখান থেকে যদি কর্মসংস্থানের কোনো ব্যবস্থা না হয়, রাজ্য তো সীমিত ক্ষমতা, কেন্দ্রীয় সংস্থা তো চাকরি বিলুপ্ত করছে, রেলের বিলুপ্ত,
সমস্ত কেন্দ্রীয় সরকারি সংস্থা যদি বিলুপ্ত করে, তা আমাদের সামান্য রাজ্য সরকার কি করবে? ভোটের আগে রাম মন্দির, এটা কি ভোটারদের প্রভাব ফেলবে? ভোটারদের রাম মন্দির করে মোদি শুধু একটা হিন্দু তত্ত্ব লাগে ভোট নিতে হচ্ছে, উন্নয়ন নেই জন্য, সেই জন্য শেষে রাম মন্দিরকে সামনে এনে মানুষের ভোট নিতে হচ্ছে। রাম মন্দিরটা কোনো রকম প্রভাবই পড়বে না। আমাদের বালুঘাটের মানুষ, প্রত্যেকটা মানুষ ধর্মনিরপেক্ষ রাজনীতি করতে চায়। মানুষের চাই হচ্ছে উন্নয়ন, যেটা আমাদের একজন সিনিয়র ব্যক্তি বলল যে আজকে কেন্দ্র সরকারের তরফ থেকে 2 কোটি বেকারের বছরে চাকরি দেওয়ার কথা ছিল, সেই চাকরিটা কোথায় গেল সেই কৈফিয়তটা আগে দিতে হবে। আমরা চাই বালুঘাটের লোক এমন একজন ব্যক্তিকে আমরা চাই যে আমাদের হয়ে যেন দিল্লিতে কথা বলতে পারে। আমাদের এর আগের 5 বছর যিনি এই বালুঘাট লোকসভা থেকে যিনি জিতে পার্লামেন্টে গিয়েছিল, তিনি এই জেলার জন্য কি কাজ করেছে তার আমরা কৈফিয়ত চাই। উত্তরবঙ্গের মানুষের একটা বরাবরের দাবি ছিল এইমস। ভোট গেছে, ভোট এসেছে, প্রার্থীরা এসেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, ভোট চলে গেছে, কেউ জিতেছেন কেউ হেরেছেন, কিন্তু এইমস কিন্তু আপনারা পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে, আশা করি ভবিষ্যতে সেটা হয়েও যাবে উত্তরবঙ্গে। এলাকার যিনি সাংসদ শেষ কবে দেখেছেন? আমি তো চোখে পড়েনি এলাকার সাংসদ, 5 বছর ছিলেন উনি, কি করেছেন উনি 5 বছরে? বলছেন যে করবো, কিন্তু কি করেছেন? সাংসদ যিনি গতবার নির্বাচিত হয়েছিলেন, 5 বছরে 25 কোটি টাকা, সেই 25 কোটি টাকার কি উন্নয়ন হলো? আমাদের জেলাতে তো কোনো উন্নয়নই চোখে পড়ছে না। তাহলে আমাদের এটা হিসাব চাই আমরা। আমাদের যিনি এমপি তাকে তো আমাদের, আপনি শুনলেন, অনেকের কাছেই শুনলেন, কেউ তো চোখেই পড়েনি তাকে, কিন্তু তাকে যে বাতি দিয়ে আমাদের খুঁজতে হয়। কিছুদিন আগে আপনার বালুঘাটে একটা উনি ভোট প্রচারে দেখেছেন যে ওনার ওয়ার্ডে আপনারা দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে যে যদি ওনার পাড়াতেও যদি ঠিক মতো ঘুরতো তাহলে ওই কথাটাকে শুনতে হতো না। যখন উনি ভোট চাইছে ওনাকে বলছে হ্যাঁ তোমাকে ভোট দিব আর তুমি গ্যাসের দামটা আবার বাড়াও। নিয়োগ দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, ভুড়ি অভিযোগ, কি উত্তর দেবে? যে দুর্নীতি বিষয়ে বিচারক ছিলেন তিনি এখন বিজেপিতে, তাহলে আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা কোথায় থাকবে বলুন আপনি? কোথায় থাকবে বিচার ব্যবস্থার প্রতি আস্থা? হ্যাঁ, অনেকের চাকরি বাতিল হয়েছে, কিন্তু তারা কিন্তু আবার চাকরি পেয়েছে। কে করেছে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এখন বিজেপির ক্যান্ডিডেট তমলুকের। তাহলে বিচার ব্যবস্থার প্রতি আমাদের পশ্চিমবাংলায় হোক বা ইন্ডিয়ায়, ভারতবর্ষে হোক, বিচার ব্যবস্থার প্রতি কোনো আস্থা নেই। এবং কেন্দ্রীয় এজেন্সি যে রয়েছে ইডি, সিবিআই থেকে শুরু করে, তার প্রতি পশ্চিমবঙ্গের বা ইন্ডিয়ার কারো কোনো আস্থা নেই। কারণ আমরা দেখেছি আমাদের সাংসদ নিজে ওপেন মঞ্চে বলছে ইডি, সিবিআই এর ভয় দেখাচ্ছে। দুর্নীতি করলে, চুরি করলে পুলিশ ধরবে না, এটা আজকে এই রাজ্য সরকারের অনেক মন্ত্রীরা আজকে জেলে আছে। একজন ব্যক্তি জেলে কখন যায়? যখন তার নামে দুর্নীতি থাকে। বালুরঘাটের নির্বাচন এবার ত্রিমুখী লড়াই। 26 তারিখ অর্থাৎ 26শে এপ্রিল বালুরঘাটের নির্বাচন। মানুষ এখানকার কেমন এমপি চান, কেমন সাংসদ চান? যেই মানুষটা দিল্লিতে গিয়ে আমাদের বালুরঘাটের সম্বন্ধেই বলবে, সেই মানুষকে আমরা চাই। আমরা চাই যে মানে এলাকায় উন্নয়ন হোক, সেরকম সাংসদ চাই, আর সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে সেই উন্নয়নটা হবে আমরা জানি। বর্ষিয়ান রাজনীতিবিদ এবং আমাদের গঙ্গানগরের ভূমিপুত্র, আমরা তাকে চাই। বালুরঘাটের লোক সিদ্ধান্ত নিয়েছে কাকে সাংসদ হিসাবে পুনরায় নির্বাচন করবে, যোগ্য জবাব হবে ব্যালটে। আমরা এমন একজন সাংসদকে চাই যিনি কাজ করবেন, কাজের মানুষ হবেন, কাছের মানুষ হবেন। এখনকার যিনি সাংসদ আছেন তাকে তো দূরবীন দিয়ে খুঁজতে হয়, সুতরাং আমরা চাই যাকে সবসময় আমরা কাছে পাবো সেই রকম একজন সাংসদ, যাকে আমরা সবসময় পাবো, কোনো দরকারে যাকে আমরা কোনো কথা বলতে পারবো, সেরকম লোককে আমরা সবসময় চাই, যাতে খুঁজতে না হয় আমাদেরকে। আমরা চাই বিগত বিদায়ী যিনি সংসদ ছিলেন তিনি আবার পুনরায় আসুক, এবং উনি 2 বার ভারতবর্ষের পার্লামেন্ট থেকে সংসদ রত্ন পেয়েছেন, আগামী দিনে তিনি হ্যাট্রিক করবেন। এমন একজন সাংসদ চাই যে গরিব মানুষের জন্য দিল্লিতে কথা বলবে। নেতা নয় জনতা নিয়ে কথা বলতে গেলে কথা শেষ হয় না, কিন্তু সময় শেষ। তাই নেতা নয় জনতা নিয়ে আজ বালুরঘাটে থেকে আমি পারাদীপ এখন বিদায় নিচ্ছি। জলঙ্গি নদী, ঠিক তার উপরে দাঁড়িয়ে রয়েছি। নেতা নয় জনতায় আপনাদের স্বাগত। আজ আমি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই জলঙ্গি নদী।
জলঙ্গি এখন মানুষের সমস্যা, জলঙ্গি বাঁচাও আন্দোলন হচ্ছে। এমপিরা এখান থেকে জিতে যান, জলঙ্গি নিয়ে ভাবেন। জলঙ্গির জল কমেছে, জলঙ্গির গভীরতা কমেছে, পার ভেঙেছে। আমজনতা এই কাজ পেয়েছেন। নেতারা তো প্রতিশ্রুতি দেন প্রত্যেক ভোটেই, জলঙ্গি নাকি জ্বলন্ত ইস্যু। কি বলছেন নেতা নয় জনতায়? আজ আমজনতার সঙ্গে জলঙ্গি নিয়ে কথা হবে। এই নদী এত ইতিহাসের পাতায় এতবার জায়গা পেয়েছে, সেই নদী নিয়ে ভোট আসলে তো নেতারা অনেক কিছু বলেন, তারপর কি হয়? ওই যা বলা বলি যে হ্যাঁ কিছু, যা হ্যাঁ কিছু হবে না। কি বলেন তারা? ওই তো বলছে সাফ হবে, সুতরা হবে, কিছুই হয় না। মানুষের তো এই একটাই নদী এই কৃষ্ণনগর শহরের ভেতরে, মানে বিভিন্ন কাজকর্মে, সামাজিক কাজকর্মের জন্য এই নদীটাই ভরসা, সবকিছু এই ভরসা। হ্যাঁ, সব এই ভরসা। এই নদী যদি নোংরা থাকে, জল না থাকে, কি করে হবে? সে তো সরকার জানবে, আমরা কি করে জানবো? সরকার শোনে না। সরকার সম্বন্ধে এরকম থাকতো নাকি? তাহলে জল ছাড়তো, পদ্মা মুখ থেকে যেতে জল যেত। এটা কি উৎসমুখ বন্ধ হয়ে গেছে? উৎসমুখ বহুদিন থেকে এরকমই তো বন্ধ আছে। চাষের জন্য কি এই জলই লাগে? আর চাষের জলে এই জলই লাগে। চাষেরও তো ক্ষতি। তাহলে চাষের জল এই জল না পেয়েছে, চাষি করবে কি করে? সমস্যা হচ্ছে, সব দিকেই প্রবলেম আছে। কিরকম আছে জলঙ্গি? জলঙ্গি কোনোদিনই ভালো নেই। কেন? এই যে পানা একটা যদি লোক, এই ঘাটে তো কোনো পরিবর্তন তো নেই, লোক নেই, জোর নেই। তারপরে দুনিয়ার পানা, যদি একটা কাস্টমার আসে সারাদিন বসেই থাকবে। পানাতে আমি কি করে চালাবো? মেয়ে ছেলে নৌকা। পানা পরিষ্কার হয় না? না, জীবনও হয় না। এত তো গভর্নমেন্ট টাকা বলছে, এ দিচ্ছে ও দিচ্ছে, কই কোনো জায়গাতে কাজ হচ্ছে না। আমি তো চোখেও দেখতে পাই না কোনো জায়গা কাজ। লোকসভা ভোট এসে গেল তো। হ্যাঁ, লোকসভা ভোট এসে গেলে তো কি হবে? কিচ্ছু হবে না। ওই আপনি এরকম বলে চলে যাচ্ছেন, ও আর একজনে আসছে বলছে, ও আসছে একজনা বলে চলে যাচ্ছে। 5 বছর এখানকার যে এমপি ছিলেন, নাম জানেন তো? তাকে মহুয়া মৈত্র। হ্যাঁ, তো সেই জলঙ্গি সংস্কারের ব্যাপারে কোনো কথা বলেনি? আমি ওনাকে দেখিনি। তাই? হ্যাঁ, দেখিনি ওনাকে। কি ঘাটে ধারে কোনো সময় বক্তৃতা করতে কি ঘাটে ধারে এসেছেন? আমি এটা দেখিনি। উনি মেন রাস্তা দিয়ে এসেছেন, মেন রাস্তা দিয়ে চলে গিয়ে। জলঙ্গি কাউর চোখে পড়ছে না? চোখে পড়ছে। এখানে বলছি তো অনেক কিছু হয়, মিটিং হবে, এ হবে, সবকিছু হয়, কাজ হয় না। দেয়ালে লেখা রয়েছে রানীমা, অমৃতারা। এই রানীমাকে কি ফোকাস করা হচ্ছে? না না, কোনো ফোকাস করতে কিচ্ছু করতে হবে না। এর আগেও তো মুকুল রায় এসেছিল, দুদিন জেসিপি নামিয়েছিল, নামিয়ে নিয়ে দুদিন পর পালিয়ে গিয়েছিল। যে জিতে গেল দুদিন পর পালিয়েছিল বিজেপির হয়ে। কিন্তু আমাদের এখানে লোকসভা বিধানসভা বিজেপি, আমরা মোদি। কেন মোদি? আমরা মোদি সরকারকে চাই। না মানে সেটা কি উন্নয়ন দেখে বলছে? হ্যাঁ, না উন্নয়ন ফন্নয়ন না, আমার দেশের জন্য বলছি। এখান থেকে এমপি যারা হন তারা জলঙ্গির সমস্যা তুলে ধরেন পার্লামেন্টে? কি তুলে ধরবে বলুন? উনি যে জিতেছিল, উনি যে জিতে গিয়ে বেরিয়েই উনি তো আবার চলে গেল তৃণমূলে 2-4 দিন পরেই। মহুয়া মৈত্র ছিলেন তো এখানে? হ্যাঁ, 5 বছর ধরে। তার আগে তাপস পাল ছিলেন। আরে তাপস পাল ছিল, সে তো বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছিল ওখানে। জলঙ্গি সংস্কারের কাজ কেউ করেনি? না, কেউ করেনি। নদীর সমস্যা শুনলাম, এবার আমরা একটু কৃষ্ণনগরের বিখ্যাত পুতুল, যেখানে মাটির পুতুল তৈরি হয়, তারা কিরকম আছেন, তারা ভোটের আগে কি ভাবছেন, আসুন সেই জায়গায় গিয়ে পৌঁছে। কৃষ্ণনগর মানেই মাটির পুতুল, এটা একটা ঐতিহ্য এবং দেশে বিদেশে যার নাম আছে। কি হাল দাদা? বাজার দর বেড়েছে। একটা জিনিস হচ্ছে, এই লাইন থেকে আস্তে আস্তে ডাইভার্ট হয়ে যাচ্ছে। তার প্রধান কারণ যেটা মনে হচ্ছে আমার ব্যক্তিগত, করোনা একটা টাইমে, তখন কাজের তাগিদে তারা এই লাইন থেকে অন্য লাইনে চলে গেছে। তেমনি রিয়ালিটিটা আস্তে আস্তে কমছে। অর্থাৎ একটা প্রজন্ম আর একটা প্রজন্মকে যে নতুন করে কিছু করো, এই যে প্রেরণা, এটা কেউ দিচ্ছে না। কিন্তু এর যে করার জন্য যে অনুদান বা সাহায্য, সেগুলো পান সরকারি প্রকল্পের টাকা? খুব সামান্য, যারা একটা সময় হয়তো পেয়েছিল, তারপরে আর এদিকে না। এইগুলো কোথা থেকে নিয়ে আসেন? লোকালি। ভোটের আগে এই শিল্প, এইগুলো নিয়ে কি কেউ আলোচনা করে বা করছে? এগুলো নিয়ে আমাদের কোনো পলিটিক্যালের ব্যাপারে যেতেই হবে না। কেউ বলবে কারো সুপারিশে এটা হবে, এ নিয়ে শুধু কয়েকটা জিনিস, যে রাজবাড়ি যদি এটা সংস্কার বা রাজবাড়ি দেখার, হয়তো ব্যক্তিগত সম্পত্তি, কিন্তু এই সুপারিশটা করিয়ে যদি যে রাজবাড়ি সারা বছর খোলা থাকবে, এই রাজবাড়ির উদ্দেশ্য নিয়ে যারা কৃষ্ণনগর শহরে ঢুকবে, তারা সবকিছু পেয়ে যাবে। আসবে এখানে পুতুলপটি,
আসবে সরপুরিয়া, সরভাজাই, আর আনুষঙ্গিক যেগুলো আছে আমাদের ওই যে নজরুলের যেখানে আবৃত্তি এবং ইয়ে করে পাওয়ার হাউসের ভেতরে বা রানীকুঠি নিকটবর্তী শিবনিবাস এমনিতেই এসে যাবে। পর্যটনের হালটা আরো ডেভেলপ করা উচিত। অবশ্যই অবশ্যই, সেটা অর্থনৈতিকভাবে নয়, নির্দেশিকা। রানীমার পলিটিক্স না থাকা বা রানীমা বলে লেখা হচ্ছে, এটা কি ভোট পাওয়ার কৌশল? হয়তো তাই হবে। আমি তাই এই কারণেই বলবো যে আমার কৃষ্ণনগর শহরে কি এরকম কোনো ব্যক্তি নেই? আমার কৃষ্ণনগরে বহু ভালো ভালো লোক আছে। কৃষ্ণনগর মানে তো মাটির পুতুল, ফাইবারের কাজ, মানে এবং কি জায়গাটার নাম হচ্ছে ঘূর্ণি পুতুলপট্টি। পুতুলের বিষয়। তো পুতুলে যারা তৈরি করেন তাদের হাল কিরকম, কেমন আছেন? হাল বলতে ওই মানে সরকার থেকে কোনো সুবিধা পাওয়া যায় না, মানে খেটে যা রোজগার হয় তাই। তাছাড়া সরকার থেকে যে কোনো সুযোগ সুবিধা সেটা কোনো কিছু, সরকারি কোনো অনুদান নেই আপনাদের? না, কিছু নেই। মানে রাজ্য সরকার, কেন্দ্র সরকার কোনোটাই না? না না, এসব না ভাবেই না। এই যে লোকসভা ভোট এলো, লোকসভা ভোট হবে, সেই জায়গায় দাঁড়িয়ে ভোট দেবেন? সবাই দেবে, ভোট দিতেই হবে। শিল্পীদের কথা কি কোনো দল বলে, সেটা তাদের সঙ্গে কথা বলে? না, এসব বিষয়ে কোনো কথাই বলে না, কোনো কথা বলে। সব দলই? হ্যাঁ। কেউ আসে না? না, কেউ আসে না। কৃষ্ণনগরে এসছি তো সরপুরিয়া, সরভাজা নিয়ে কথা হবে না, তা কি হয়? রাজবাড়ির মিষ্টি? হ্যাঁ, রাজবাড়ি। এটা রাজা কৃষ্ণচন্দ্রকে খাইয়েছিল। আচ্ছা, সেইটার থেকেই শুরু আমাদের সরপুরিয়া, সরভাজা। এবার তো দেখলাম ভোটে এখানকার রানীমাও দাঁড়িয়েছেন, তো রানীমা দাঁড়িয়েছেন, তো রাজবাড়িতে অর্ডার যাচ্ছে নাকি? না, আপাতত রাজবাড়িতে এখনো যায়নি, তবে রানীমা থেকে গিয়েছে কিছু কিছু। সরপুরিয়া তো যাবেই, নিশ্চয়ই যাবে। আর আমাদের দাদাও ভালো, মানে বর্তমানে যিনি মালিক, তিনি তো নিশ্চয়ই পাঠাবেন রাজবাড়ি, রানীমার উদ্দেশ্যে। এই যে সরপুরিয়া, সরভাজা, এগুলোর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বাজার আছে, মানে যেখানে আপনারা আরো বিপণন করতে পারেন? সরকারি এরকম কিছু হয় বা হলে ভালো হয়? হ্যাঁ, হলে তো ভালো হয়, অবশ্যই ভালো হয়। আচ্ছা, এই যে এখানকার এমপি, তিনি মহুয়া মৈত্র, চেনেন তাকে? অবশ্যই চিনি। তিনি মিষ্টি খান, এখানে আসেন? হ্যাঁ, উনি আসে না, হয়তো উনি কারো লোক পাড়ায় নিয়ে যায়, অনেকেই নিয়ে যায়, এরকম বড় বড় যার নেতারা। তো এখানে ভোট এসে গেছে, তো গরম বাইরে প্রচুর, এই মিষ্টির দরও বাড়ছে, মানে দামও প্রায় অনেকটা বেশি দাম, মিষ্টির দাম সাধারণত। তো কি মনে হচ্ছে সব মিলিয়ে? এখন এই দামটা বেশি হওয়ার কারণে যে এখন তো ছানার দামটা বেশি, সেই জন্য দামটা বেশি। এই যে ছানার দাম বেশি, সেটা কোথাও গিয়ে সরকারের দিক থেকে সেটা কি দেখলে ভালো হয়? তাহলে কি এটার দামও কমবে এরকম মনে হয়? হ্যাঁ, ছানার দাম যদি কমে, ছানা ক্ষীরের দামটা কমে, তাহলে আমাদের রেটটা একটু কমে আসবে, এরকমই। রবীন্দ্রনাথের সহজ পাঠের সেই কবিতাগুলো মনে পড়ে, আর তার মধ্যে সেই অঞ্জনা নদী, সেই অঞ্জনা নদীর পাশেই দাঁড়িয়ে রয়েছে, তাই তো দাদা? ছোটবেলায় পড়েছিলেন তো সহজ পাঠ? হ্যাঁ, মনে আছে? বলুন তো 2 লাইন। অঞ্জনা নদীর তীরে চন্দনা গায়ে পোড়া মন্দিরখানা গঞ্জের বায়ে। অঞ্জনা নদী তীরে চন্দনা গায়ে পোড়া মন্দির খানা গঞ্জের বায়ে। তো সেই অঞ্জনা নদী তো? এই অঞ্জনা নদী এখানে এত চওড়া আছে দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে মিনিট 5-10 গেলে কৃষ্ণনগর শহর, সেখানে তো শুকিয়ে খাল হয়ে গেছে। ওগুলো জবরদখল হয়ে গেছে, যে যেমন পেরেছে আস্তে 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 সাইড দিয়ে বাড়ি করে ওগুলো সব দখল করে নিয়েছে। বিখ্যাত অঞ্জনা নদীর এই হাল কেন হলো? এগুলো সব নেতারা জানে, এগুলো সব বিষয় তো আমরা জানি না। ভোট তো এসে গেল, হ্যাঁ, গরম বেড়েছে, ভোটের গরম কেমন? ভোট ধরেন আমরা কোনো রাজনীতি দলের পক্ষে নয়, যে ভালো কাজ করবে তাকেই ভোট দেবো। 5 বছর এখানকার এমপি মহুয়া মৈত্র, তাকে চেনেন? না, আমি চিনি না। দেখেননি? না। হ্যাঁ, না। কাজ করেনি? কি করেছে না করেছে বলতে পারবো না, তাকে আমরা কোনোদিন দর্শনই পাইনি। এখানে রানীমা ভোটে দাঁড়িয়েছে, জানেন তো? হ্যাঁ, জানি। রানীমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের এমএম মানে মদন মিত্রের নাম শুনেছেন তো? হ্যাঁ, নিজে বলতেন এমএম, আমি মহুয়া মৈত্র এমএম। তো এমএম এর সঙ্গে মহুয়া মৈত্রের সঙ্গে লড়াই রানীমার কতটা কঠিন? কঠিন খুব বেশি হবে বলে আমার মনে হয় না। উনি যেটুকুনি প্রোগ্রামে শুনছি তাতে কঠিন খুব বেশি হবে বলে মনে হয়। আর কঠিন হবে না, কার সহজ হবে? যতদূর সম্ভব রানীমাই বেরিয়ে যেতে পারেন। এখানে লেফট মানে বামেদের ভোট আছে? হ্যাঁ, বামেরও আছে। লড়াই কি 2মুখী না 3মুখী? লড়াই এখানে 2মুখী হবে। এটা টিএমসির সঙ্গে আর বিজেপির সঙ্গে। এমপি ফান্ডের টাকা খরচ করে এখানে বড় কোনো উন্নয়ন দেখেছেন এই অঞ্চলে? না, সেরকম কিছু তো দেখছি না। দেখেননি? তখন ভোট দেবেন, এবার কি ভেবে দেবেন?
দেখি এখন চিন্তা ভাবনা করে দিতে হবে। চিন্তা তো করছেন, কি বুঝছেন, হাওয়া কি বলছে? হাওয়া এখন কোথায় বেরাবে সেটাই তো বলা যাচ্ছে না। দু পার্টিই ভালো, তৃণমূল আর বিজেপি। সিপিএম এখানে নেই? সিপিএম খুব কম। লড়াই কি হাড্ডাহাড্ডি? লড়াই হাড্ডাহাড্ডি আছে, তৃণমূল বিজেপি এটাই হাড্ডাহাড্ডি চলছে এখন। খুব বেশি মার্জিনে কেউ জিতবে না, যেই দলই জিতুক। আচ্ছা, লড়াইটা কি দুই ফুলের? দুই ফুলের। নেতা নয় জনতা কৃষ্ণনগরের শুধু শহর নয়, গ্রামাঞ্চলও ঘুরে দেখলো, ভোটের আগে আমজনতা কি বলছে তাদের মন বোঝার চেষ্টা করলো। নেতা নয় জনতা যেখানেই শেষ করব, দেখা হবে আগামীকাল।